লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরায় হবে ভোট গ্রহণ পর্ব। রাজ্যের দুটো আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে এনডিএ জোট এবং আইএনডিআইএ জোট। এই দুটো আসনের জন্যই ময়দানে রয়েছে বিজেপি প্রার্থী। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী এবং পূর্ব ত্রিপুরা আসনে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থীরা লড়াই করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোটের মুখে রাজ্যে জনসংযোগে অনেকটাই এগিয়ে আছে শাসক দল। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল, দলে দলে শাসক শিবিরে যোগ দিচ্ছেন অন্য দলের কর্মী সমর্থকরা। তবে বিজেপি এবং মথা কাছাকাছি আসায় দুদলের একাংশের কর্মী সমর্থকরা ক্ষোভে ফুঁসছেন বলেও খবর। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি নিয়েও একাংশ জনজাতিদের মধ্যে রয়েছে অসন্তোষ। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের কিছুটা প্রচার দেখা গেলেও বিরোধীদের প্রচার এখনো শুরু হয়নি বললেই চলে। তবে চায়ের দোকান থেকে অফিস ক্যান্টিন অবধি চর্চা এখন লোকসভা নির্বাচনকে নিয়েই। কথায় বলে, নির্বাচন এলে ভোটারদের নার্ভ বোঝার চেষ্টা করে রাজনৈতিক দলের নেতৃত্বরা, আর আমরা চেষ্টা করব বিভিন্ন দলের ভোট কৌশল বোঝার। তাই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান নিয়ে আমাদের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজেপি প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। স্বাগত সুব্রতবাবু আপনাকে। নমস্কার। সুব্রতবাবু, রাজ্যের দুটো লোকসভা আসনে দলের জয় নিয়ে আপনি কতটা নিশ্চিত? রাজ্যের জনগণ বিজেপিকে কেন ভোট দেবে বলে মনে করছেন? 100 ভাগের উপর তো আর কোনো ভাগ হয় না, তো 100% নিশ্চিত। এবং শুধু জয়লাভের জন্য না, জয়লাভ তো করবে 100%, কিন্তু এবার যে রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করবে সেটা হয়তো রাজ্যে একটা ইতিহাস হয়ে থাকবে আর কি। রেকর্ড পরিমাণে জয়লাভ করবে আপনারা বলছেন। ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে বিরোধীরা 1 লাখ ভোটও পাবে না, এমন একটি মন্তব্য শুনেছি আমরা আপনাদের দল থেকে। 1 লাখ ভোট কেন, কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, আমরা তো চাইবো বিরোধীরা যাতে কোনো ভোটই না পায়। কারণ কিসের ভিত্তিতে চাইছি সেটা হচ্ছে মূল প্রশ্ন। লোকসভা ভোটটা হয় গোটা দেশের চালচিত্র দেখে, এবং যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি 2014 সাল থেকে 2024 সালের এই ভোটের আগ মুহূর্ত পর্যন্ত দেশকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, বিকাশের যে নতুন উচ্চতা স্থির করেছেন এবং যে লক্ষ্য তিনি অর্জন করেছেন আর যে লক্ষ্য সামনে স্থাপন করেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত, 2030 সালের মধ্যে তৃতীয় বিশ্বের শক্তিধর দেশ হিসেবে অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করা, এবং সার্বিকভাবে আমরা যেটা ছোটবেলার থেকে আমরা যার কবিতা পড়তে পড়তে আমরা বারবার আমাদের মনে হয়েছিল যে কি পড়ছি আর কি দেখছি, 2013 সাল পর্যন্ত আমাদের মনে হয়েছিল, অতুল বলছিলেন, অতুল প্রসাদ, যে বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তো আমরা যদি বলি তাহলে 2013 সাল অব্দি আমাদের কাছে মনে হয়েছিল এটার আদৌ বাস্তবায়ন কি কখনো হবে, সেই বিশ্ব গুরুর আসনটা কি আসন। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 10 বছর তার সার্বিক যে কর্মতৎপরতা এবং তার সাফল্য এবং যে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তাতে করে ভারতবর্ষের প্রতিটি মানুষ নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে এখন যে ভারতবর্ষ আবার বিশ্বগুরুর আসন লাভ করবে অচিরেই। সেটা শুধু একটা সময়ের বিষয়, এবং তার জন্যেই গোটা ভারতবাসী এখন মনে করে যে হাম হ্যাঁ মোদী কে পরিবার। তো তার জন্যই আমরা বলি যে ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের মানুষ সবাই মোদীকে চাইছেন, কারণ মোদীজির হাত ধরেই ভারত বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হবে। ভারতের সার্বিক উন্নয়ন, বিকশিত ভারত, পৃথিবীর তৃতীয় শক্তিধর অর্থনৈতিক দেশ হিসেবে ভারতের উঠে আসা, এবং সার্বিকভাবে গোটা দেশের যত রকম গরিব অসংগঠিত মানুষ রয়েছে তাদেরকে উন্নয়নের মূল স্রোত, জাতি জনজাতি থেকে শুরু করে আর্থিকভাবে পিছিয়ে পড়া সমস্ত কাজগুলিকে এমন সুপরিকল্পিতভাবে সময় নির্ধারিতভাবে তিনি করছেন, এবং সাফল্য এত দ্রুততার সঙ্গে আসছে যে দেশ উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে, এটা নিশ্চিত।
ওকে, সুব্রতবাবু, আপনি বলছেন মোদিজির কারিশমায়, যারা আমরা বুঝতে পারছি যে শুধু আপনি নয়, আপনার দলের বিভিন্ন নেতৃত্বরা বলছেন যে যশস্বী প্রধানমন্ত্রীর জন্যেই এবং দেশকে যেভাবে পরিচালিত করছেন প্রধানমন্ত্রী, তার জন্যই মানুষ দুহাত ভরে, প্রাণ ভরে, মন ভরে, দুহাত ভরে ভোট দেবে বিজেপিকে। এখন কথা হচ্ছে 2019 সালে রাজ্যের দুটো লোকসভা আসনে জয়ী দুজন সাংসদকে, যার মধ্যে একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবার প্রার্থী করল না দল। প্রশ্ন হচ্ছে, যদি মোদিজিকে দেখেই ভোট দেন সবাই, তাহলে দুজন জয়ী সাংসদকে এবার কেন আপনারা প্রার্থী করলেন না? এক, অনেকেই বলছেন, একাংশের রাজনৈতিক মহল বলছেন বা বিরোধীরা অনেকেই বলছেন যে যদি মোদিজিকে দেখেই সবাই ভোট দেয়, তাহলে রাজ্যের নেতৃত্বদের কি গুরুত্ব রয়ে গেল? দুটো বিষয় এখানে। প্রথমত আমি বলবো যে মোদি কারিশমা এই শব্দটা কারা প্রয়োগ করেন আমি জানি না। কারিশমা না, মোদিজি আসলে কি করেছেন এটা আমি একটু পরিষ্কার করে দিই। 2013 সাল পর্যন্ত আমাদের কি ছিল ভারতবর্ষের অবস্থা? একটা মাইন্ডসেট ছিল ভারতবর্ষের যে এই দেশে আর কিছু হবার নেই, করাপশনটা এই দেশে চলবে, রাজনৈতিক নেতারা করাপশন করবেন, দুর্নীতি করবেন, স্বাভাবিক। ভারতবর্ষের ইনোভেটিভ কোনো কিছু হবে না। বিশ্বের বিভিন্ন তাবড় তাবড় শক্তিধর দেশগুলির কাছে ভারতবর্ষ মাথা নত করে থাকবে, হাত পাতবে, বিদেশি শক্তি ভারতকে আক্রমণ করবে, এগুলি স্বাভাবিক মনে হয়েছিল, এভাবেই ভারতবর্ষ চলবে। অর্থাৎ আমাদের কিছু করার নেই, আমরা অনেক অন্যের উপর আমরা নির্ভরশীল, এই রকম একটা মাইন্ডসেট নিয়ে দেশ চলছিল স্বাধীনতার পর থেকে। মোদিজি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যিনি এসে বললেন ভারতবর্ষের সার্বিক দিক থেকে সেই সক্ষমতা রয়েছে যে সবকিছু ভারতবর্ষ নিজেই করতে পারে এবং নিজে এমনভাবে করতে পারে কল্যাণ রাষ্ট্র যেভাবে করে সেইভাবে করেই সার্বিক সবাইকে সঙ্গে নিয়ে সবার কল্যাণের মাধ্যমে এবং বিশ্ব কল্যাণকে মানে পাথেয় করে গোটা পৃথিবীর মধ্যে ভারত উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, এই ড্রিম সেট, এই মাইন্ডসেট, এটা তৈরি করতে সক্ষম হয়েছেন মোদিজি। এটা হচ্ছে মোদিজির সবচেয়ে বড় বিষয়। এটা কারিশমা নয়, ওনার কর্মতৎপরতা, কর্মদক্ষতা এবং পরিশীলিত, সুচিন্তিত এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি ওনার মধ্যে যা রয়েছে একটা দেশের পরিচালনার জন্য, তার প্রতিফলন ওনার কাজে ঘটছে। শুধু মাইন্ডসেট করেননি, মাইন্ডসেটের পাশাপাশি তিনি প্রত্যেকটা কাজের জন্য মিশন মোড করে দিয়েছেন। একটা ছোট্ট ঘটনা বলি। আপনি প্রথম যখন প্রধানমন্ত্রীজি বলেন যে মানে মহিলাদের নামে জনধন অ্যাকাউন্ট খুলতে হবে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো এবার কত অ্যাকাউন্ট খুলতে হবে? রিজার্ভ ব্যাংকের সঙ্গে যখন কথা বলেন, কথা বলার সময় ওনারা বলছিলেন এটা তো কয়েক বছর সময় লেগে যাবে, তারপর 6 মাস সময় লাগবে। দেখা গেল 3 মাসের মধ্যে কোটি কোটি মানুষের জনধন অ্যাকাউন্ট হয়ে গেল। বর্তমান জনধন অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 48 কোটির উপরে রয়েছে। তো একটা সময় ব্যাংকিং সেক্টর মানে বলছিলেন যে এটা সম্ভব না এত অল্প সময়ের মধ্যে। মোদিজি দেখালেন যে যদি মাইন্ডসেট ঠিক থাকে, যদি ডিভোটেড মানে মানসিকতা নিয়ে কাজ করা যায়, তাহলে খুব অল্প সময়ে সাকসেসফুলি কাজগুলি অ্যাচিভ করা যায়, টার্গেট অ্যাচিভ করা যায়। কেননা এবং সেইটা করতে গিয়ে তিনি যা করলেন, ইন এভরি কর্নার যা যা তিনি নতুন পরিকল্পনা নিয়েছেন, তার মনিটরিং, কন্টিনিউয়াস মনিটরিং, কতটা হচ্ছে, কতদিনের মধ্যে হবে, কোথায় অবস্টাকল আছে বা কোথায় কি প্রবলেম আছে, একটা মনিটরিং সিস্টেম করলেন। এবং তার সবচেয়ে বড় বিষয় যেটা করলেন, প্রত্যেকটা আপনি স্কিম বলুন বা অন্য যে কোনো নতুন ইনিশিয়েটিভ বলুন, প্রত্যেকটার সঙ্গে ব্যাপক অংশের সমাজের তথা রাষ্ট্রের মানুষকে তিনি ইনভলভ করেছেন। স্বচ্ছ ভারত তার সবচেয়ে বড় একটা প্রমাণ। আজকে নরেন্দ্র মোদীজি যখন ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযান করেন, তখন দেখা যায় আমার গ্রামের একেবারে যারা পড়াশোনা করেননি বা খুব উচ্চশিক্ষিত সমস্ত অংশের মানুষ, নারী পুরুষ জাতি জনজাতি নির্বিশেষে সবাই স্বচ্ছতা অভিযানে নেমে যায়। এই স্বচ্ছ ভারত অভিযান আজকে একটা মুভমেন্ট হয়ে আছে। গোটা পৃথিবী যেটা অবাক হয়ে তাকিয়ে আছে যে এত বড় মুভমেন্ট একটা দেশের মধ্যে, এত জনসংখ্যার দেশে কি করে সম্ভব হলো। এটা হচ্ছে একটা এক্সাম্পল মাত্র। তার জন্য তিনি মাস পিপলকে কি করে ইনভলভ করতে হয় যে এটা আমার কাজ, এই পজিটিভ ভাইব্রেশনটা দেশের মানুষের মধ্যে তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন। তার জন্যই আমরা বলি যে মোদি হে তো মুমকিন হ্যায়। তিনি যেটা লক্ষ্যমাত্রা নিচ্ছেন সবকটাই বাস্তবায়িত হচ্ছে, 1 নম্বর বিষয়। দ্বিতীয়, আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন, কি বলছিলেন আপনি? আগে আরেকটা প্রশ্ন ছিল যে আগের বার যে জয়ী যারা দুজন সাংসদ ছিল, যার মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী ছিল। দেখুন, মানে আমরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ভারতীয় জনতা পার্টি একটা ক্যাডার বেস দল।
এবার সেখানে এই প্রশ্নটা যারা করেন তাদের মাইন্ডসেটটা আগে বুঝে নিন। আচ্ছা, যারা পরিবারবাদ, বংশবাদ, একনায়কতন্ত্র, একই লোকের কাছে বারবার বারবার সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত থাকবে, এই ধরনের মাইন্ডসেট যারা আছে তাদের মধ্যে এই ধরনের টিপিক্যাল কোশ্চেন কাজ করে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন বা তিনি একেবারে বুথের একজন সাধারণ পৃষ্ঠা প্রমুখ হন, সবাই কিন্তু প্রথম গর্ব করেন যে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি কাজের সঙ্গে যুক্ত রাখেন। যতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দেয়া যায়, তাদের যে বিষয় আছে, মানে পার্টির কাছে যে আউটপুট আছে বা ইনপুট আছে, সেইগুলোর উপর ভিত্তি করে কিন্তু দল সেটা দায়িত্ব দিচ্ছেন প্রত্যেককে। কাজেই ওনারা মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তো ওনাদেরকে সেই জায়গাতে এবার নমিনেশন দেওয়া হয়নি, কিন্তু তার মানে এই না যে ওনাদেরকে পার্টির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাননীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনি পশ্চিমবঙ্গে অলরেডি প্রচারে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, এবং মাননীয় সাংসদ রেবতী ত্রিপুরা, উনিও ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রচারে রয়েছেন। ওনারা কি তাহলে এখন মানে সংগঠনের কাজ বা প্রচারের কাজেই থাকবেন, কোনো বিশেষ কোনো দায়িত্বে বা কোনো পদে ওনারা থাকছেন না তাহলে এবার লোকসভা নির্বাচনের পদ? দেখুন, পদ তো হচ্ছে পরের বিষয়, যখন সাংগঠনিক বিষয় চলে তখন পদের বিষয়, কিন্তু বর্তমানে ওনাদের কাছেও একই মাইন্ডসেট। আমি তো বললাম যে পৃষ্ঠা প্রমুখের যে মাইন্ডসেট, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার থেকে শুরু করে আমার রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সবার একই মাইন্ডসেট, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কাজেই এই দলটার জন্য আমরা কাজ করব। দল যখন যে দায়িত্ব দেবে সেই দায়িত্বটাই আমরা পালন করব, এবং কখনো এমন মনে হতে পারে যে আমার এই লোকটাকে দলের এই জায়গাতে আমার দায়িত্ব দেওয়া দরকার, তার জন্য আপনি শুধুমাত্র এইখানকার কথা কেন বলছেন, কেন্দ্রীয় প্রচুর মন্ত্রী বা প্রতিমন্ত্রী রয়েছেন, অনেক জায়গায় নতুন মুখ এসছেন, তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সংগঠনের জন্য কাকে কাকে নেবেন দল, আর কাকে কাকে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব দেবেন, সেটা দল নির্বাচন করবে, এবং তারই একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে ওনাদের জায়গায় নতুন দুজনকে এবার প্রার্থী করা হয়েছে। ওকে, আমরা লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন রাজ্য রাজনীতির নানান দিকে, রাজ্য রাজনীতির বিভিন্ন আঙ্গিকে যখন আমরা চোখ রাখি, তখন কিছুদিন আগেই যেটা ঘটে গেছে সেটা হচ্ছে যে ত্রিপাক্ষিক চুক্তি এবং ত্রিপুরামথাকে নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। এখন কথা হচ্ছে যে যেটা আপনার কাছে জানতে চাইবো, যে রাজ্যের গ্রাম পাহাড়ের জনজাতিরা এখন আইপিএফটি এবং ত্রিপুরামথা ছেড়ে দলে দলে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছেন বলে একটা খবর রয়েছে, এটা কতটা ঠিক? এটা সর্বাংশেই ঠিক, আপনার খবর একদম সঠিক। কারণ কি, দেখুন, একটা বিষয় হচ্ছে যে কোনো না কোনো একটা কারণ থেকে এই ধরনের আঞ্চলিক দলগুলির জন্ম হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা হতেই পারে। কিন্তু সেই দলগুলি যখন মনে করেন যে আসলে এইভাবে স্ক্যাটার্ড হয়ে, এইভাবে ছোট ছোট দল করে আমাদের যে বৃহত্তর স্বার্থ, যার জন্য দলটা করা, ওদের তো একটা নির্দিষ্ট কিছু দাবি থাকে, ওদের কিছু ডিপ্রাইভেশন, তার সলিউশন হোক ওনারা চান। তো ত্রিপুরার জনজাতিদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। বিশেষ করে আমি বলবো বামফ্রন্টের যে ৩৫ বছরের শাসনকাল, সেই শাসনকালে প্রথম যেটা ওনারা করেছেন, করার চেষ্টা করেছেন, অনেকটা সাফল্যের সঙ্গেই করেছেন আমি বলবো, যে ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরার উন্নয়নে রাজন্য পরিবারের কোনো ভূমিকা নেই, এইটা বারবার বলার চেষ্টা করেছেন। whereas this is not true. আচ্ছা, রাজন্য পরিবারের কন্ট্রিবিউশনকে একেবারেই অবদমিত করে, ওটাকে একেবারে বাতিল করে দিয়ে যা করেছি শুধুমাত্র বামফ্রন্ট করেছে ত্রিপুরার জন্য, এই বিষয়টা মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটার থেকে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এটা খুব স্বাভাবিকভাবেই সৃষ্টি হবে, কারণ আমরা ইতিহাস তো মিথ্যে বলে না। বর্তমান সময় হয়তো বা রাজনৈতিক স্বার্থে ওনারা এই ধূর্ততা করতে পারেন, কপটতার নিতে পারেন, কিন্তু ইতিহাস কি বল? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য আমরা জানি আধুনিক ত্রিপুরার রূপকার, তিনি আধুনিক ত্রিপুরার উপকার শিক্ষা ব্যবস্থা থেকে, পয় প্রণালী থেকে শুরু করে সমস্ত কিছু, এবং রাধা কিশোর মানিকের থেকেই সেটা শুরু মূলত ধাপে ধাপে। এবং এই ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক রয়েছে, ত্রিপুরার রাজ্যের সঙ্গে আমাদের জগদীশচন্দ্র বসুর সম্পর্ক রয়েছে। তো ত্রিপুরা একটা বিশাল সাংস্কৃতিক, কিংবা ভারতবর্ষের তাবর তাবর শিল্পী যারা ক্লাসিক্যাল মিউজিকের রয়েছেন, ওস্তাদ বা পণ্ডিতরা এই রাজদরবারে এসছেন, ত্রিপুরার সান্নিধ্য পেয়েছে। তো
এই সমস্ত কিছুকে ভুলিয়ে দেওয়ার যে একটা বিষয়, এবং সেই সঙ্গে একটা সবচেয়ে বড় বিষয় যেটা, আমার দেশের কোনো ইথিক্স, ইডিওলজি কিংবা কোনো একজন মহাপুরুষ, এটাকে তো ওনারা কখনোই সামনে আনেননি। আচ্ছা, মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও সেতুং, যাদের প্রচুর ইতিহাস আছে সেগুলি নাই বা বললাম, নেগেটিভ প্রচুর বিষয় আছে ওনাদের, আপনারা কি জানেন। তো ওই একটা ব্যবস্থা অন্য দেশের সয়েল থেকে উঠে আসা, যার সঙ্গে ভারতীয় সভ্যতা সংস্কৃতির কোনো যোগাযোগ নেই, ওটাকে চাপিয়ে দেয়া, তার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল, একটা বিকল্প খুঁজছিলেন মানুষ বহু কাল থেকে। কিন্তু সেই বিকল্পটা ত্রিপুরা রাজ্যে কখনোই কংগ্রেস ছিল না। কারণ ত্রিপুরায় প্রথম 10 বছরের পর, যে সিপিএম এর বামফ্রন্টের প্রথম 10 বছর, তারপর থেকেই যখন 88 থেকে 93 কংগ্রেস জোট পিরিয়ড এলো, তারপর থেকে পুরো নেগোসিয়েশনের মাধ্যমে চলছিল। কংগ্রেসের একটা গোষ্ঠী সিপিএম এর সঙ্গে মিলে সিপিএম কি করে ক্ষমতায় থাকবে, বামফ্রন্ট কি করে ক্ষমতায় থাকবে, সেটাকে সুনিশ্চিত করছিল। আর এই সুযোগটাকে নিয়ে বামফ্রন্টের মনে হয়েছিল যে জনজাতি দ্বারা যারা রয়েছেন তারা সবাই বামফ্রন্টের কৃতদাস, তাদের কথা মতো উঠতে হবে, বুঝতে হবে, নয়তো তাদেরকে সমস্ত দিক থেকে ডিপ্রাইভ করা হবে। নিজেদের মতন করে চালাচ্ছিলেন। তো কাজেই এর থেকেই এই ক্ষোভ জন্মাতে জন্মাতে এই ধরনের দলের সৃষ্টি হয়েছে খুব স্বাভাবিকভাবে। ডিপ্রাইভেশন যখন একটা শেষ জায়গায় পৌঁছে যায়, তখন মানুষ একবার তো চিৎকার করার চেষ্টা করবে। তো একটা প্ল্যাটফর্ম করে তারা চিৎকার করেছেন, কিন্তু আজকে তারা বুঝতে পারছেন, যেমন করে আইপিএফটি বুঝতে পারছিলেন যে এটা সম্ভব নয়, এইভাবে সম্ভব না। কারণ সম্ভব না এইটা বোঝার জন্যও কিন্তু সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কারণ তিনি বারবার আশ্বস্ত করেছেন যে ত্রিপুরার জন্য, ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য, এবং সার্বিক বিকাশ যেখানে বলবো সেখানে জনজাতি ছাড়া সার্বিক বিকাশ কোনোভাবেই সম্ভব না। কাজেই মোদীজি বারবার আইপিএফটিকেও এটা বুঝিয়েছেন এবং ত্রিপুরা মথাকেও বুঝিয়েছেন, ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে থেকে ত্রিপুরার জন্য, ত্রিপুরার জনজাতিদের জন্য যা যা করার, যাতে কেউ পিছিয়ে না থাকে, সবাই যাতে মেইন স্ট্রিম ডেভেলপমেন্টের জায়গায় চলে আসেন, তো তার বিষয়টাকে সুনিশ্চিত করার প্রয়াস তিনি বহুদিন আগের থেকেই করছেন। তার বহু প্রমাণও আপনাদের কাছে রয়েছে। তো এর জন্যই ওরা বুঝতে পেরেছে যে এইভাবে স্ক্যাটার্ড, আলাদা কোনো রকম ভাবে যে কোনো আঞ্চলিক দল করে সেটা ততটা সাফল্য আসবে না। তার জন্য যেহেতু জাতীয় রাজনৈতিক দল এবং সর্বভারতীয় ক্ষেত্রে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং গোটা ভারতবর্ষকে নতুন দিশায় পরিচালিত করছেন, বিকশিত ভারত লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছচ্ছেন, তো কাজেই তাদের সঙ্গে থাকলে কারোর সমস্যাই আর সমাধান হয়নি এই জায়গায় থাকবে না। অর্থাৎ তাদেরও সমস্যাটার সমাধান দ্রুততার সঙ্গে আন্তরিকতার সঙ্গে হবে, সেই কনফিডেন্সটা তাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, তার জন্য ওনারা চলে আসছেন। একদম। তাহলে দলে দলে যোগ দিচ্ছেন ত্রিপুরা মথার সমর্থকরা, দলে দলে আইপিএফটি যেমন যোগ দিয়েছিলেন ঠিক তেমনি ত্রিপুরা মথারও এখন যোগ দিচ্ছেন বিজেপিতে, সেটা তাহলে সঠিক। কিন্তু এখন কথা হচ্ছে যে অনেকেই জানতে চাইছেন যে ত্রিপুরা মথার সাথে বন্ধুত্ব করায় বিজেপির শর্ট টার্ম এবং লং টার্ম কি লাভ হলো? দেখুন, আমরা শর্ট টার্ম লং টার্ম লাভ লোকসান এই বিষয়টা আমাদের কাছে গৌণ না। অনেকেই বলছেন যে একাংশ বিশেষজ্ঞরা বলছেন যে ভোটে জেতা, এই নির্বাচন, আমি জানি না বিশেষজ্ঞ শব্দের, লোকসভা নির্বাচনের ভোটে জেতাটা হচ্ছে শর্ট টার্ম, এবং পাহাড়ে বিজেপির একচেটিয়া সমর্থন, সেখানে আইপিএফটি থাকবে না, কোনো ত্রিপুরা মথা সংগঠন থাকবে না, শুধু বিজেপি থাকবে, তার জন্য সেটা হচ্ছে লং টার্ম সমর্থন। এটা কিন্তু বিজেপির লাভ হলো। যখন বিশেষজ্ঞ শব্দটার দুটো অর্থ হয়, তো আমি জানি না কোন অর্থে আপনি বিশেষজ্ঞ বলছেন। তো আমি একটা কথা পরিষ্কার বলি যে এখানে বিজেপি রাজনীতি বিজেপি করে, কিন্তু তার মানে এই নয় যে কোনো একটা গোষ্ঠীকে অবদমিত করে, তাকে অবহেলিত করে, তাকে বঞ্চিত করে রাজনীতি করবে লাভালাভের জন্য, সেই রাজনীতিটা বিজেপি করে না। কারণ বিজেপির আমরা যেটা বলি সবকা সাথ সবকা বিকাশ, যেখান থেকে 2014 সালে মোদীজি শুরু করেছিলেন, দ্যাট ওয়াজ নট এ স্লোগান। কেউ কেউ বলেছেন যে মোদীজির স্লোগান এটা, দ্যাট ওয়াজ নট এ স্লোগান, এটা হচ্ছে কর্মপন্থা। যে সবাইকে সঙ্গে নিয়ে সবার ডেভেলপমেন্ট করব আমি। আর তার সঙ্গে 2019-এ কি জুড়লেন তিনি? সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে জুড়লেন সবকা বিশ্বাস সবকা প্রয়াস। অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে সবার ডেভেলপমেন্ট করব, এই ডেভেলপমেন্টে সবাই শরিক হবেন এবং সবাই আস্থা প্রকট করবেন, বিশ্বাস রাখবেন যে ডেভেলপমেন্টটা আমার হচ্ছে, বিশ্বাস করতে শুরু করবেন। এবং তা দেখছেন যে 19 থেকে এই 24 অবধি মানুষ প্রত্যক্ষ করছেন ঠিক তাই হচ্ছে, কারণ মোদীজি হচ্ছেন গ্যারান্টি পূরণ করার গ্যারান্টার। আচ্ছা,
সুব্রতবাবু, এই যে পূর্ব ত্রিপুরার প্রার্থী নিয়ে একাংশ বিজেপি জনজাতি নেতৃত্বদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে বলে খবর, এটা কতটা ঠিক, আর ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়তে পারে বলে আপনাদের মনে হয়? দেখুন, একাংশ অংশটা কত সেটা আমার জানা নেই, হুম। কিন্তু এটা তো ঠিক হুম। যে আমিও চাইবো কোনো একটা জায়গায় প্রার্থী হতে, কারণ আচ্ছা। রাজনীতিটা আমিও তো করছি। হুম। এবার আমি প্রার্থী হলাম না, তার জন্য আমার ক্ষোভটাকে যদি আমি আপনাকে বলি, সেটা যদি আপনি বলেন যে একাংশ, হুম। কারণ একটা সিট প্রার্থী তো একজনই হবেন, ওকে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নেতৃত্ব এমন একজন যোগ্য নেতৃত্বকেই প্রার্থী করেছেন, হুম। যিনি টোটাল জনজাতিদের বিষয়টাও বোঝেন, রাজন্য পরিবার থেকে সেই পরিবারের কন্ট্রিবিউশন, সেই রাজারা কি চাইছিলেন তার বাস্তবায়ন অনেকটাই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার চলছে, তারাও জনজাতিদের সার্বিক ডেভেলপমেন্টে সর্বাংশে এই সরকার নিয়োজিত রয়েছে। কাজেই এই বিষয়টাকে প্রত্যক্ষ যারা করছেন, তারপরেও যেটা রাজ্য সরকারের পক্ষে যদি কোনোটা দেখা যায় যে কেন্দ্রীয় নেতৃত্বের এবং সাংসদের কোনো একটা ভূমিকা থাকবে, তাহলে সেই জায়গায় তাদের মধ্যে থেকে তাদের নির্বাচিত একজন প্রতিনিধি যাচ্ছেন সেখানে। কিন্তু একটাই মূল লক্ষ্য, যাতে করে জাতি জনজাতির উন্নয়নটাতে কোথাও কোনো রকম বৈষম্য না থাকে, সমান উন্নয়ন, সবাইকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা। কারণ এই বিষয়টা প্রথম থেকেই যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি করছেন। এবং শুধু তা না, আপনি দেখুন, এই যে বলছিলাম মাইন্ডসেট, আমাদের একটা সময় আমরা কি বিশ্বাস করতাম 2014 সালের আগে যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে আবার মানে নতুনভাবে প্রতিষ্ঠিত হবে? আমরা ধরেই নিয়েছিলাম স্বাধীনতার পর থেকে কাশ্মীর এমনিতেই চলবে, কাশ্মীরের সমস্যা স্থায়ীভাবেই থাকবে, এটার উপর পাকিস্তানি অ্যাগ্রেশন কিংবা অন্যান্য বহিরাজ্যের অ্যাগ্রেশন, বহিরাষ্ট্রের অ্যাগ্রেশন থাকবে। আমাদের জন্য যে রেস্ট্রিকশনস, লিমিটেশন গোটা ভারতবাসীর জন্য কাশ্মীরকে একটা আলাদা আলাদা একটা জায়গা তৈরি করা, সেই বিষয়গুলি আমরা টেকেন ফর গ্রান্টেড মেনে নিয়েছিলাম। কিন্তু মোদিজি ভুলে যাননি, ভারতীয় জনতা পার্টি ভুলে যায়নি যে ভারতীয় জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যার বলিদান কাশ্মীরে হয়েছিল, সেই বলিদানের পর একটা স্লোগান উঠেছিল, যাহা বলিদান হুয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি वो কাশ্মীর হামারা হ্যায়। এই যে গোটা ভারতবর্ষে একটা স্লোগান উঠেছিল, এবার ভারতবর্ষে মোদিজি সেই 370 এবং 35A এইগুলির অ্যাব্রোগেশন করে এটা প্রমাণ করলেন যে ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে দেখায়। শুধু তা না, এই ধরনের দেখুন না আপনি, লং পেন্ডিং কতগুলি ইস্যু স্বাধীনতার পর থেকে, যেগুলি ট্রিপল তালাক, কেউ ভাবতে পেরেছিল ট্রিপল তালাক উঠে যাবে? আমাদের মুসলমান মায়েরা বোনেরা যারা রয়েছেন, তাদের বিভৎস রকম সামাজিক একটা অবক্ষয়ের দিক ছিল ট্রিপল তালাক। পৃথিবীর বহু মুসলিম দেশ রয়েছে যেখানে ট্রিপল তালাক নেই। সেই জায়গায় ভারতবর্ষে তার আগে যারা তথাকথিত সংখ্যালঘু দরদি বলে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করেছেন, কোথায় আমাদের সংখ্যালঘু মুসলিম মা বোনেদেরকে তো সেই জায়গা থেকে বার করে আনার মতন কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তার মানে কি তাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন? কিন্তু এইটা মোদিজি, যশস্বী প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা হিসেবে, সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আজকে পৃথিবী স্বীকার করেন, মান্যতা দিয়েছেন, তিনি ভেবেছেন ভোট আসবে যাবে, কিন্তু আমাদের সংখ্যালঘু মুসলিম মায়েদের বোনেদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে হবে। এবং তিনি সেই ব্যবস্থা করেছেন। ট্রিপল তালাক অ্যাব্রোগেশন হয়েছে, উঠে গেছে, বাতিল করে দিয়েছেন ট্রিপল তালাক। সবচেয়ে বড় কথা হচ্ছে 500 বছর ধরে জমে আছিল যে সমস্যাটি আমাদের, রাম মন্দির, সেই রাম মন্দিরের সমস্ত বিষয়কে কনস্টিটিউশনালি, অনেকেই বলছিলেন রাম মন্দির হলে গোটা দেশের মধ্যে দাঙ্গা হবে, এই হবে সেই হবে, হিন্দু মুসলিম পুরো ডিভিশন হয়ে যাবে। একটা বিন্দু রক্তপাত ছাড়া রাম মন্দিরও নির্মিত হয়েছে, বাবরি মসজিদের জন্য আলাদা এলোকেশন করে দিয়েছেন। আপনি রাম মন্দিরের কথা যখন উত্থাপন করলেন সুব্রত বাবু, তো আমাদের ভোটে, আমাদের এবার এই যে লোকসভা নির্বাচনে রাম মন্দির ত্রিপুরা রাজ্যের মাটিতে, ত্রিপুরার এই যে দুটো আসনকে কেন্দ্র করে, যেখান থেকে কথা শুরু করেছিলাম যে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে একাংশ জনজাতির বা জনজাতি নেতৃত্বদের মধ্যে,
জনজাতি মোর্চা বা বিজেপির জনজাতি মোর্চা নেতৃত্বদের মধ্যে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু সরে যাই, আপনি যেহেতু রাম মন্দির উত্থাপন করলেন, রাজ্যের মাটিতে রাম মন্দির কতটা প্রাসঙ্গিক হবে ভোটের বাক্সে, সেটা কতটা প্রভাব ফেলবে রাম মন্দির? রাম মন্দির হাজার হাজার বছর ধরে প্রাসঙ্গিক ছিল, প্রাসঙ্গিক আছে, প্রাসঙ্গিক থাকবে। ত্রিপুরার একজন ভোটার রাম মন্দির হয়েছে বলে ভোট দেবে? বলছি, কারণ ভারতবর্ষ প্রথমত সনাতন ধর্মের দেশ, কাজেই ত্রিপুরার যারা মানুষ রয়েছেন অধিকাংশ তাদের রক্তেও সেই সনাতনী রক্তই বইছে। আর রাম হচ্ছেন আমাদের মর্যাদা পুরুষোত্তম। রাম একটা সুশাসনের ব্যবস্থার নাম, রাম একটা ন্যায়ের প্রতীক। কাজেই ন্যায়, সুশাসন তো এই যেখানে রয়েছেন, তো সেখানে রামের প্রতি বা রাম মন্দিরের প্রতি মানুষের অনুরাগ থাকবে না বা এটার প্রভাব থাকবে না? কারণ রামকে আমরা সবসময় পুজো করি। শুধুমাত্র আমরা চাইছিলাম যে রামকে আমরা পূজা করি সেই রামের যেখানে জন্ম হয়েছে সেই জন্মস্থানে রামের মন্দিরটা নির্মিত হোক। এইটাকে যারা অবৈধভাবে দখল করে রেখেছিলেন সেটা মুক্ত হোক, এবং সেটা মিউচুয়ালি হয়েছে, আইনগতভাবে হয়েছে, এবং কাউকে আঘাত না করে হয়েছে, বিনা রক্তপাতে হয়েছে। রামের দিব্য ভব্য মন্দির নির্মিত হয়েছে, যেটা ভারতীয় কৃষ্টি সংস্কৃতির একটা প্রতীক হিসেবে গোটা বিশ্বে আজ সমাদৃত হচ্ছে, এবং গোটা বিশ্ববাসী আজ রাম মন্দির দর্শনের জন্য আসছেন। আমাদের রাজ্য থেকেও আপনি জেনে আশ্চর্য হবেন, শুধুমাত্র আমাদের মাধ্যমে অন্তত 60টা ট্রেন ভর্তি করে ত্রিপুরার মানুষ যারাই এসছেন। বিজেপির উদ্যোগে? বিজেপির উদ্যোগে বলতে আমরা ব্যবস্থাটা আমরা করে দিয়েছি, যারা যেতে চায় আচ্ছা তাদের জন্যই আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছি। যারা দর্শন করতে চায় তাদের জন্য, কারণ ওখানকার একটা থাকা খাওয়া ইত্যাদি বহু জায়গা, বহু মানুষ হয়তো বা কোথাও ভ্রমণ করেননি কখনো, কিন্তু এবার রাম মন্দির দেখার জন্য যেহেতু তার প্রতিবেশী কেউ যাবেন, উনিও বলছেন আমিও যাব। তো তিনি কোন দল করেন, কোন মত, কোন পন্থ, সেগুলি আমরা বিচার করিনি। যারাই বলেছেন আমি যাব, যেতে চাই, তাদেরকে আমরা সেখানে রাম মন্দির দর্শনের জন্য আমরা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করেছি, এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে রাম মন্দির দর্শন করে খুশি মনে ফিরে এসেছেন। তো কাজেই রামের প্রভাব আমাদের উপর আছে, রাম মন্দিরের প্রভাব আমাদের উপর আছে। ভোটের সঙ্গে তার আক্ষরিক অর্থে কোনো যোগাযোগ নেই, কারণ এটা ছিল আমাদের দীর্ঘকালের 500 বছরের প্রতীক্ষিত মনের বাসনা, যে রাম যেখানে জন্মেছেন সেখানে তার দিব্যভব্য মন্দির নির্মাণ হোক। সুব্রত বাবু, আমি এই বিষয়ে একটি বামফ্রন্টের রাজ্য চেয়ারম্যান নারায়ণ কর এর একটি উক্তি একটু কোট করতে চাইব। উনি বলছিলেন যে উগ্র হিন্দুত্ববাদী শক্তি এবং কর্পোরেট আতাত আমাদের দেশ চালাচ্ছে, যারা উদারীকরণ নীতির প্রয়োগ করার ফলে আমাদের দেশের মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং অভাব অনটন দুঃখে দারিদ্র্যে তারা ভুগছে, জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে। আপনি যেটা বললেন রাম মন্দিরের প্রভাব, এবং এই হচ্ছে রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যানের নারায়ণ করের একটি বিবৃতি। বামফ্রন্টকে আপনারা এখনো দেখছেন? উনি কি বলছেন? আপনারা বলছেন বামফ্রন্ট শূন্য হয়ে গেছে রাজ্য, আপনারা দেখছেন এখনো? আমার তো মনে হয় শূন্য হওয়ার পথে চলে এসছে। ওয়েস্ট বেঙ্গলে যেটা হয়েছে ত্রিপুরাতেও শূন্য হওয়ার পথেই চলে এসছে। কারণ এবং এই কথাগুলি তাদেরকে শূন্যের কোটায় গিয়ে দাঁড় করাবে। কারণ আমি বলি, দেখুন, তিনি হিন্দু না, তিনি ঘোষণা করুন। এটা তো করছেন না। তিনিও তো হিন্দু, তো রাম মন্দিরটা তো হিন্দুদের মন্দির। তো আমার মুসলমানদের জন্য যদি একটা মসজিদ হয়, খ্রিস্টানদের জন্য যদি গির্জা হয়, তাহলে আমার যেটা মর্যাদা পুরুষোত্তম ভারতবর্ষের সভ্যতার সংস্কৃতি সমস্ত কিছুর যিনি প্রতীক শ্রীরাম, উনার মন্দির হবে, তো এটাকে উগ্র হিন্দুত্ববাদ, তিনি হিন্দুত্ববাদ কতটা বোঝেন সেটাও জানি না আমি। আর উগ্রতা কাকে বলে? কারণ উগ্রতাটা আসলে শুধুমাত্র কমিউনিস্টদের রক্তে থাকে। আমাদের ভারতীয় সনাতন পরম্পরায়, আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে আমরা বলি বসুধৈব কুটুম্বকম, আমরা সবাইকে গ্রহণ করতে শিখি। আমরা বলি শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, এখানে সবাই অমৃতের সন্তান, সবাই আমরা সমান। এই জায়গা থেকে তো তিনি কখন উগ্র দেখেন আর কাকে শান্ত দেখেন, এটা ওনাদের ব্যাপার। আর আসলে এই যে ওনাদের একটা মায়া কান্না চলছে, শুধুমাত্র উনি নন, আমি প্রায়শই দেখি ওনাদের প্রেস মিটে একটা বিষয় থাকে, কাজ নেই, খাদ্য নেই, কিচ্ছু নেই, গোটা দেশে কিচ্ছু নেই, সব শেষ। আসলে আমার বিষয়টা কি জানেন তো,
ভারতবর্ষের ডেভেলপমেন্ট, যারা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ভারতীয় নীতি আদর্শে বিশ্বাস করে না, তারা ভারতবর্ষের ডেভেলপমেন্টকে মেনে নেবে, শ্রদ্ধাশীল হবে, এটা ইম্পসিবল। তারা হচ্ছে সেই বামপন্থী যারা ভারতবর্ষের অস্তিত্বকেই মানতে চায় না, ভারতবর্ষের ডেভেলপমেন্টকে যারা ঈর্ষা করে, এবং ভারতবর্ষ শান্ত থাকবে, উন্নয়নের শিখরে পৌঁছবে, এইটা যারা কখনোই চায় না। এখানে বিভাজন হোক, এখানে হানাহানি হোক, এই যাদের উদ্দেশ্য থাকে, তাদের মুখ থেকে এই সমস্ত বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে ভারতবর্ষের জিডিপি 1.8 ট্রিলিয়ন থেকে বর্তমানে 2013-14 পর্যন্ত যেটা ছিল, বর্তমানে সেটা গিয়ে দাঁড়িয়েছে 3.7 ট্রিলিয়নে। পার ক্যাপিটা জিডিপি 78,000 ছিল, এটা গোটা দেশে দাঁড়িয়েছে 115,000। এক্সপোর্ট যেটা 2013-14-তে মোদিজি আসার আগে ভারত এক্সপোর্ট করতো $200 বিলিয়ন, আর বর্তমানে এক্সপোর্ট করছে $800 বিলিয়ন, 4 গুণ বেড়েছে প্রায়। তো এই যে, এবং এর ভিত্তিতেই এই যে দেশের মানে গোটা পৃথিবীর মধ্যে তৃতীয় অর্থনৈতিক শক্তিধর দেশ হিসেবে 30 সালের মধ্যে প্রতিষ্ঠিত হবে, এটা ইন্টারন্যাশনাল বহু ইকোনমিক জার্নালে এটা বেরোচ্ছে বারবার। তো কি করে সহ্য করবেন ওনারা তো বিদেশি মতের অবলম্বনকারী। স্বাভাবিকভাবেই ওনাদের পক্ষে এটা সহ্য করা সম্ভব না। কোভিডের সময় ওনারা কি করেছিলেন? নেগেটিভ বার্তা প্রচুর মানে ছড়ানোর চেষ্টা করেছিলেন। কোভিড একটা ব্যবসা, কোভিড এই, কোভিড সেই। কিন্তু দেখা গেল কি, এই ভারতবর্ষ যেটাকে কখনোই কল্পনা করতে পারেনি, যেটা আগে হতো কি, একটা টিকা বা এই ধরনের একটা সিভিয়ার প্যান্ডামিক সিচুয়েশনে বা এপিডেমিক কোনো একটা জায়গাতে বিদেশ কোনো একটা ভ্যাকসিন তৈরি করত, সেই ভ্যাকসিনটা আমার দেশে আসতো 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর পরে। আর আজকে সেই কোভিড-19-এ ভারতে দুটো ভ্যাকসিন তৈরি করে নরেন্দ্র মোদীজি 140 কোটি মানুষকে শুধু জীবন দান করেছেন তাই নয়, জীবন বাঁচিয়েছেন তাই নয়, সেই সঙ্গে 30 কোটি ভ্যাকসিন তিনি ভ্যাকসিন মৈত্রী হিসেবে 100টা দেশকে তিনি দান করেছেন। সঙ্গে অন্যান্য সমস্ত কোভিড এটাকে মোকাবিলা করার জন্য যে সমস্ত কিট থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, সব আমার দেশে তৈরি হয়েছে, যার জন্য তিনি ওই প্যান্ডামিককে তিনি একটা সুযোগ হিসেবে, অবসর হিসেবে তিনি গ্রহণ করে বলেছিলেন যে এই সময়ে যখন অর্থনীতি থেমে যাবে, তখন দেশীয় নতুন নতুন প্রোডাকশন তৈরি করুক, ইনোভেটিভনেস নিয়ে আসুক, যার থেকে মাস্ক প্রথম দিকে আমাদের পিপি কিট, মাস্ক এগুলি বাইরের থেকে আনতে হয়েছে, তারপর দেখা গেল ভারত রপ্তানি করছে এগুলি, কিংবা ভারত কাউকে সাহায্য করছে বিনামূল্যে দান করে। তো এই যে বিষয়গুলি, একটা কল্যাণ রাষ্ট্রের যা ভূমিকা হয় এবং ডেভেলপমেন্ট কি করে করতে হয়, টাইম বাউন্ড কি করে একটা প্যান্ডেমিককে কন্ট্রোল করতে হয়, সেই সমস্ত বিষয়গুলি করেছেন, যেটা চীনের অবস্থা আপনারা দেখিয়েছেন। তো কাজেই তাদের কাছে তো ভারতবর্ষের এই উন্নয়নটা ঈর্ষণীয়, সহ্য করতে পারছে না, তারা বলবেন এগুলি। সুব্রতবাবু, আমরা একটু আবার ফিরে আসি রাজ্যের প্রেক্ষাপটে। আমাদের যেহেতু লোকসভা নির্বাচন, এবং রাজ্যের জনগণ অবশ্যই লোকসভা নির্বাচনের আগে অনেকগুলো দিক বিবেচনা করবেন ভোট দেওয়ার আগে। প্রত্যেকবার যেটা করেন, সেটা মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, বিধানসভা নির্বাচন হোক, কিংবা লোকসভা নির্বাচন হোক। এখন শোনা যায় যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়ে গেল চলতি মাসের শুরুর দিকে, এবং সেখানে এই ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে একাংশের জনজাতিরা সন্তুষ্ট নয়। আমরাও দেখেছি, আমাদের স্টুডিওতেও আলোচনা হয়েছে, সেখানে এই চুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন অনেকে। বিরোধীরা বলছেন যে লোকসভা ভোট বৈতরণী পার হবার একটি নাটক এই ত্রিপাক্ষিক চুক্তি। এখন ত্রিপাক্ষিক চুক্তিতে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, কারণ তিপ্রামথা 2023 বিধানসভা নির্বাচনের আগে যেই দাবিগুলো করছিল, তার আগে তিপ্রামথার আগে আমরা দেখেছি আইপিএফটির দাবি ছিল, ত্রিপুরাল্যান্ডের দাবি, এবং জনজাতিদের, তারও একটু আগে যদি আমি যাই, যে জনজাতিদের যখনই কোনো উন্নয়নের কথা বলা হয়, আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে বিজেপি সবচেয়ে বেশি ভালো উন্নয়ন করতে পারবে বা করছে জনজাতিদের উন্নয়নের কথা উঠলেই স্বাধীন ত্রিপুরা নামে সেখানে দল, বা ত্রিপুরাল্যান্ডের নামে দল, এবং পরবর্তীকালে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দেখেছি। এবং বারবার তিপ্রামথার প্রতিষ্ঠাতা বা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলছিলেন যে যে দল আমাদের লিখিত প্রতিশ্রুতি দেবে, সেই দলের সাথেই আমরা যাব, সেই দলের কথাই আমরা মানব। এখন সেই চিত্রটাই কিন্তু ফুটে উঠেছে এই মুহূর্তে, এবং বিরোধীরা তার জন্য বলছে যে সেটাই লিখিত আকারে একটা দেওয়া হয়েছে শুধুমাত্র ভোট বৈতরণী পার হওয়ার জন্য, এবং এই ত্রিপাক্ষিক চুক্তির বিশ্বাসযোগ্যতা নেই। কি মনে করছেন?
দেখুন, এখানে দুটো বিষয় আছে। প্রথমত, ভারতীয় জনতা পার্টি কোনো রকম ভাবে ত্রিপুরার বিভাজনে এক বিন্দু বিশ্বাসী নয়, সেটা একদম পরিষ্কার করে আপনার চ্যানেল থেকে আমি সবার উদ্দেশ্যে বলছি। এবার আপনি যে প্রসঙ্গটা তুললেন, স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, প্রত্যেকটা দাবি যারা করেছেন ওইটাকে হয়তো বা আমাদের মনে হয়েছে যে ওই দাবিটা কেন করছেন, কিন্তু কোন কোন বিষয়গুলির সমস্যার সমাধান হচ্ছে না বলে সেই দাবিটা করেছেন, বিশ্লেষণটা সেখানে নিয়ে আসা দরকার। ওরা কি চাইছেন? ওরা চাইছেন তাদের মধ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা। যেখানে রাস্তাঘাট, স্কুল ইত্যাদি নেই তাদেরকে সেইগুলি প্রোভাইড করা। যেখানে তাদের সংস্কৃতি বিপন্ন বলে মনে হচ্ছে, ভাষা বিপন্ন বলে মনে হচ্ছে, কিংবা অন্যান্য কোনো জায়গায় তাদের সংশয় রয়েছে, সেই জায়গাগুলি নিরসন করা এবং তাদেরকে এম্পাওয়ার করা। তো এইগুলি কিন্তু এইগুলির উপর ভিত্তি করেই কিন্তু স্লোগানগুলি এসছে, যে স্বাধীন ত্রিপুরা বলুন, ত্রিপুরাল্যান্ড বলুন, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলুন। ত্রিপাক্ষিক চুক্তিতে তাই বলা হয়েছে এগুলি নিরসন করা হবে। এবার স্বাভাবিকভাবেই যারা, আমি তো বললাম মোদি মানেই হচ্ছে গ্যারান্টিরও গ্যারান্টি হচ্ছেন মোদিজি। আচ্ছা, কাজেই এটা জনজাতিরা বিশ্বাস করবে এবং মোদিজি সেটাই করবেন যা চুক্তিতে আছে। অর্থাৎ সমস্ত অংশের জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, তাদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সমস্ত কিছুকে রক্ষা করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা এবং তাদেরকে সমস্ত পরিকাঠামোগত যা যা দরকার অন্যান্যদের সঙ্গে সমান পরিমাণে তাদেরকে দেয়া, এই সমস্ত বিষয় মোদিজি করবেন, সেটা বিরোধীরা জানে। তো করে ফেলার পরে এদের তো আর কিছু বলার থাকবে না। তার জন্য ভোটের মুখে তাদেরকে একটা কনফিউজ করার জন্য, বিভ্রান্ত করার জন্য জনজাতিদেরকে এই বিষয়গুলি একটা মুখরোচক গল্প বলে তাদেরকে ফুসলিয়ে আবারও, কারণ আসলে কি জানেন তো, সিপিএম বা লেফট ফ্রন্ট এবং কংগ্রেস তাদের সবার কাছে জনজাতি ভোটটা ছিল শুধুমাত্র একটা ভোট ব্যাংক। তাদের উন্নয়নকে কখনোই তারা প্রাধান্য দেননি। কারণ সিপিএম একটা সময় বলতো বা বামফ্রন্ট একটা সময় বলতো আমরা তো 21 থেকে গোনা শুরু করি। মনে হচ্ছিল যে 20টা সিট তাদের পৈতৃক সম্পত্তি, 21 নম্বর থেকে গোনা শুরু করবেন। তার রেজাল্টটা 2018-তে দেখিয়ে দিয়েছেন জনজাতিরা। কাজে এখনো যারা জনজাতিদেরকে সেইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন তাদের যোগ্য জবাবটা এবার সঠিকভাবে জনজাতি ভাই বোনেরা দেবেন, মায়েরা দেবেন, সেটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। পশ্চিম ত্রিপুরায় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরায় সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং বিজেপি প্রার্থীদের কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বলে মনে করছেন? বিজেপির সামনে কোনো চ্যালেঞ্জ নেই ত্রিপুরাতে এবার। ওকে, আপনারা বলছেন 1 লাখেরও নিচে নামে। আপনি 1 লাখ বললেন, আপনি বললেন শূন্য করতে চাইবেন, তাহলে সেই 1 লাখই রয়ে গেল তাহলে। ওকে, সেটা আমি সংখ্যা ধরতে যাচ্ছি না। আমি তো চাইবো যে সমস্ত ভোটার, ত্রিপুরা রাজ্যের সমস্ত ভোটার, দুটো বিষয়, ভোটাররা আসলে কি চাইবেন। এবার যদি আপনি বলেন যে আমি একজন ভোটার, আমি ভোট কেন্দ্রে যাব, যাওয়ার সময় কি দেখবেন? রাজ্য এবং কেন্দ্রের কয়েকটা বিষয় দেখবেন। 1 নম্বর দেখবেন ওয়েলফেয়ার কতটা হচ্ছে। আচ্ছা, এবার যদি ওয়েলফেয়ার যদি আমার দেখতে হয়, তাহলে নরেন্দ্র মোদীজি ওয়েলফেয়ারের জন্য কি করছেন? আমার প্রথমত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সেই কোভিডের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, মানে আগামী দীপাবলি পর্যন্ত চলবে, 80 কোটি মানুষকে প্রতি মাসে অন্ন বিনামূল্যে দিয়ে যাচ্ছেন, যাতে করে সেই কোভিডের সময় যে দুর্বিষহ সময় ছিল, যে মানুষ খেতে পারবে না, বাজারে বেরোতে পারবে না, রোজগার নেই, তো সেই জায়গাটার থেকে একটা স্টেবিলিটি না আসা পর্যন্ত গরিব মানুষ যাতে সেই সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্য এই ব্যবস্থাটা করেছেন। দ্যাট ইজ ওয়েলফেয়ার। যদি আমি বলি বেসিক, আমি একটু বেসিক মানুষ কি চায়? আমার একটা ঘর দরকার, আমার পানীয় জল দরকার, আমার রাস্তা দরকার, ইত্যাদি ইত্যাদি, বা আমি কৃষি করি, আমার কৃষিতে কিছু বিষয় দরকার। প্রত্যেকটা জায়গাতে সেই ওয়েলফেয়ারে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটির উপর ঘর নির্মাণ হয়েছে, আরো 2 কোটি ঘর নির্মাণ হবে। তার মধ্যে 70% ঘর হচ্ছে শুধুমাত্র আমাদের মায়েদের, বোনেদের নামে, মহিলাদের নামে।
তো কাজেই মানুষ ঘর পাচ্ছেন, পাকা ঘর। না, একটা প্রশ্ন হচ্ছে যে মানে ওয়েলফেয়ার স্কিমের অনেকগুলো স্কিম রয়েছে, 100 রাজ্যে 123টা ওয়েলফেয়ার স্কিম চলছে এই মুহূর্তে, যোজনা চলছে কেন্দ্র সরকারের। আমি কয়েকটা বলছি আমি, যেগুলি মানে আসল বিষয় আর কি। তো নল সে জল, সেখানে প্রায় 14 কোটির মতন নল সে জল গোটা দেশে এখন পর্যন্ত প্রদান করা হয়েছে। ত্রিপুরা 4.5 লক্ষের মতন ঘরে নল সে জল পৌঁছে গেছে। কিন্তু বিরোধীরা বলছে জল জীবন যে জল আছে, পাইপ গেছে, কিন্তু সেখানে জল যায়নি এখনো। ওটা বিরোধীরা তো বলবে, তাহলে তো বিরোধীদের গিয়ে সার্ভে করতে হবে। তো সার্ভে করে ওনারা বলুক কোথায় পৌঁছায়নি। প্রশ্নটা সেই জায়গাতেই যে অনেকগুলো প্রকল্প চলছে এবং জনকল্যাণমুখী প্রকল্প কেন্দ্র সরকারের চলছে, কিন্তু সেই প্রকল্পগুলোর সুবিধা প্রান্তিক মানুষরা সঠিকভাবে পাচ্ছেন না বলে কিন্তু পাচ্ছেন না, এটা বিরোধীরা বলছেন। আমি বলি আপনাকে, আপনার এই যে আয়ুষ্মান ভারত যোজনা, 5 লক্ষ টাকা পর্যন্ত মেডিকেল ইন্স্যুরেন্স ফ্রি, মেডিকেলের খরচা পাবেন গরিব মানুষ। গোটা দেশের প্রায় 50 কোটির কাছাকাছি, সম্ভবত ফিগারটা আমি এক্স্যাক্টলি মনে নেই আমার, মানে 50 কোটির কাছাকাছি হবে মানুষকে এটা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা বলে যারা বাদ গেছিলেন, কারণ প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা কেন্দ্রীয় প্রকল্প, সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। এবার ওইটাকে আরেকটু এক্সপানশন করে মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা বলে গোটা রাজ্যের মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এই 5 লক্ষ টাকার মেডিকেল ইন্স্যুরেন্স এটা কিন্তু করে দিয়েছেন। তো মানুষ তার সুফল পাচ্ছেন। তো এইগুলি তো মানুষের প্রথম দরকার। রাস্তাঘাটের কথা তো বলে লাভ নেই। ত্রিপুরার মতন জায়গায় 6টা ন্যাশনাল হাইওয়ে চলছে, আরো 3টে ন্যাশনাল হাইওয়ের মঞ্জুরি হয়ে গেছে। তো এবার বিমান থেকে শুরু করে, ট্রেন থেকে শুরু করে, ট্রেনে কোথায় যোগাযোগ স্থাপিত হয়নি, গোটা দেশ আজ রেলওয়ে নেটওয়ার্কে চলে এসছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কল্যাণে আইসিপি থেকে শুরু করে, সেখানে আমাদের চট্টগ্রাম থেকে বাইরের যেমন একটা কমিউনিকেশন হচ্ছে, আমাদের রেলওয়ে কানেক্টিভিটি হচ্ছে, আমাদের চিটাগাং এর সঙ্গে এয়ার কানেক্টিভিটি চালু হওয়ার অলমোস্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে। তো মানুষ তো এই সমস্ত বিষয়, ডেভেলপমেন্ট এবং ওয়েলফেয়ার দুটোই যেমন দেখছেন, কৃষকরা দেখছেন ওনারা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন, 2000 টাকা করে 6000 টাকা পাচ্ছেন, সঙ্গে সেই আগের সমস্ত ফসল বীমা যোজনার যেই নেগেটিভ বিষয়গুলি ছিল, যে জরিপ করতে হবে, গিয়ে দেখতে হবে, ওই রকম না। ছবি তুলবেন, ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছবি তুলে পাঠাবেন ওখান থেকে, কারণ স্যাটেলাইটের বিষয়, জাস্টিফাই করে নেবেন, কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর এই যে ডিবিটি, আরেকটা বিষয় আমি আপনাকে বলি, ডিবিটির দ্বারা কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন মহিলারা, সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন গরিব অংশের মানুষ। আচ্ছা, কারণ যে কোনো সাবসিডি পেতে গেলে আগে কি হতো, আমি রেগার কথা বলি, এটা আমার নিজের দেখা চিত্র। যখন রেগার পেমেন্ট হতো, সেটা একটা ফিক্সড ডেট থাকতো, ব্যাংকে যেতেন রেগার পেমেন্ট নেওয়ার জন্য, আর কোনো এক কমরেড গিয়ে বসে থাকতেন পায়ের উপর পা তুলে। কিন্তু অভিযোগ এখন ডাইরেক্ট ট্রান্সফার হয়ে যায়, আপনি বলছেন, কিন্তু অভিযোগ তো সুব্রতবাবু অন্যদিকেও আছে। ট্রান্সফার তো ব্যাংক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি হয়, লাভার্থীর হয়, কিন্তু তারপর ওনাকে ওনার যা কমিশন সেটা দিতে হয়, এই বলেও কিন্তু অভিযোগ রয়েছে। সেগুলো আপনারা দেখছেন কিনা, সেগুলো আপনারা নজরে আসে কিনা? দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলি, যদি এইরকম কোনো অভিযোগ পাওয়া যায়, গরিব মানুষের 1 টাকা লুট করার মতন একজন ব্যক্তিও যদি থেকে থাকেন, আর তার যদি কোনো খবর প্রশাসনের কাছে আসে, তাহলে প্রশাসন কাউকে রেয়াত করবে না। আমি সেটা হলফ করে বলছি। চলুন, আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সুব্রতবাবু, অনেক কিছু জানলাম আপনার কাছে আজ, কিন্তু এই মুহূর্তে যখন শুধু রাজ্যে নয় দেশে চর্চিত বিষয় ইলেকট্রাল বন্ড, আপনি একটা কথা বলছিলেন, মাঝখানে একটু না বললে, আমি খুব ছোট করেই বলছি 1 মিনিটের মধ্যে, যে মানুষ কি দেখে ভোট দেবে, তার মধ্যে কয়েকটা বিষয় আমি শুধুমাত্র বললাম। আপনি হয়তো বা জানেন না, 25% পুয়ার, বিলো পভার্টি লাইন, তাদেরকে পভার্টি লাইন থেকে বার করে আনা সম্ভব হয়েছে এই গত মোদিজির সময়ে। ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট আইআইটি, আইআইএম থেকে শুরু করে, এয়ার কানেক্টিভিটি থেকে শুরু করে সমস্ত কিছু দ্বিগুণ পরিমাণ হয়েছে গত 10 বছরে। রোড নির্মাণ, জাতীয় মানে ন্যাশনাল হাইওয়ে নির্মাণ, আগে যেখানে 12 কিলোমিটার 14 কিলোমিটার ছিল পার ডে, সেটা এখন 36 কিলোমিটারে গিয়ে দাঁড়িয়েছে। এবং সেই সঙ্গে G20-র মতন সামিট, তার অধ্যক্ষতা করেন, সভাপতিত্ব করেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। যে এবং এই G20-র যে দিল্লি ডিক্লারেশন, এই প্রথম সমস্ত দেশগুলির সহমতের ভিত্তিতে সেই G20-র দিল্লি ডিক্লারেশন সিগনেচার হয়েছে। এটা একটা মাইলস্টোন আমাদের জন্য। আমাদের দেশ ডিফেন্সে, যেখানে আগে সম্পূর্ণভাবে বিদেশের উপর ম্যাক্সিমাম 90% নির্ভরশীল ছিল, এখন ডিফেন্সে
4100টা জিনিস আমাদের ইন্ডিজিনাসলি তৈরি হয়, ইন্ডিয়াতে তৈরি হয়, ডিফেন্স এক্সপোর্ট আমরা করি। আমাদের চন্দ্রায়ন-3 সূর্যের চন্দ্রের দক্ষিণ মেরুতে সাকসেসফুলি প্রেরণ, পৃথিবীর ইতিহাসে প্রথম ভারতবর্ষের এত বড় একটা অ্যাচিভমেন্ট পৃথিবীর কোনো দেশ যেটা করতে পারেনি সেটা করেছেন। এবং এই যে সমস্ত বিষয়, এবং সিএ লাস্ট, সমস্ত বিষয়গুলি মিলে মানুষ সমস্ত কিছু দেখছেন যে ভারতবর্ষ সভ্যতা, সংস্কৃতি, অর্থনীতি, তার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, তার ইন্ডাস্ট্রি, তার ইন্ডিজিনাস ডেভেলপমেন্ট, মানে ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট থেকে শুরু করে ইন্ডিজিনাস পিপলসের সামগ্রিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুকে নিয়ে একটা সুন্দর ভারত, বিকশিত ভারত নির্মাণের উদ্দেশ্যে, নির্মাণের লক্ষ্যে একেবারে সুপরিকল্পিতভাবে যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যেমন এগিয়ে চলেছে, ঠিক তেমনি প্রত্যেকটা কাজকে আরো সুচারুরূপে ত্রিপুরা রাজ্যের প্রত্যেককে সমান অংশীদার করে, সমান সুবিধাভোগী যারা রয়েছেন প্রত্যেকের কাছে সুবিধা নিশ্চিতভাবে পৌঁছে দিয়ে, তাদের সবার সহযোগিতায় সবাইকে যুক্ত করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জনের লক্ষ্যেও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ত্রিপুরা রাজ্য সেই লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে চলেছে গোটা দেশের মধ্যে। এবং ত্রিপুরা সাউথ ইস্ট এশিয়ার গেটওয়ে হিসেবে আগামী দিনে উঠে আসছে, খুব অল্প সময়ের মধ্যেই সেটা হতে চলেছে। কাজেই ত্রিপুরার সার্বিক ডেভেলপমেন্ট সময়ের অপেক্ষা, এবং এই ডেভেলপমেন্টে মানুষ শরিক হবেন। তার জন্য মোদিজিকে শক্তিশালী করতে হবে, তার জন্যই দেশকে শক্তিশালী করতে হবে, এবং সেই কারণেই ত্রিপুরার দুটো সিটে রেকর্ড পরিমাণ ঐতিহাসিক ভোট হবে, এবং ইতিহাস নির্মাণ করে মানুষ মোদিজিকে দুটো পদ্মফুল উপহার দেবেন, যাতে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হতে পারে, ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত হতে পারে। ওকে সুব্রতবাবু, অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে গেছে, কিন্তু যেটা বলছিলাম যে এই মুহূর্তে শুধু রাজ্যে নয়, গোটা দেশে চর্চিত বিষয় হচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির 6,986.5 কোটি টাকা নির্বাচনী আয়, তারপরে তৃণমূল কংগ্রেস রয়েছে 1,397 কোটি টাকা, এবং তারপর জাতীয় কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে 1,334 কোটি টাকা। এখন বিশেষজ্ঞরা বলছে যে বিজেপির ওপর আস্থা রাখছে বাণিজ্যিক মহল, কিন্তু নির্বাচনের মুখে এই ইলেকট্রাল বন্ড নিয়ে কতটা অস্বস্তিতে পড়বে শাসক দল? দেখুন, অস্বস্তির কিছু নেই। এবার বাণিজ্যিক মহল যারা বলছে, আসলে তারা সেগ্রিগেট করতে চাইছে। বিজেপির উপর আস্থা রাখছেন দেশের 140 কোটি মানুষ, এটা নিশ্চিত। একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে অরুণাচল, গোটা দেশের মানুষ এবার সংকল্প করে নিয়েছেন যে ফির একবার মোদী সরকার। এবং তার জন্যই এই মানুষের পালস থেকে আমরা বলছি, ইসবার এনডিএ 400 পার, ইসবার ভাজপা 370 পার। 370কে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি, কারণ শ্যামা প্রসাদ মুখার্জি যে 370 ধারার বিলোপের জন্য জীবন বলিদান দিয়েছেন, 370কে তার জন্য আমরা একটা লক্ষ্যমাত্রা নিয়েছি। আমাদের ধারণা গোটা ভারতবর্ষের মানুষ সচেতন, গণতন্ত্রপ্রিয়, এবং দেশকে যারা ভালোবাসেন, দেশের উন্নয়ন যারা চান, এবং মোদিজির নেতৃত্বে যারা বিশ্বাস করেন, সেই লক্ষ্য অর্জনে আমাদের পক্ষে, ভারতীয় জনতা পার্টির পক্ষে পদ্মফুল চিহ্নে গোটা দেশে যেমন বিজেপিকে সমর্থন করবেন, মোদিজিকে সমর্থন করবে, ত্রিপুরা থেকেও সেই লক্ষ্যে ত্রিপুরার আপামর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সমস্ত নির্বিশেষে মানুষ এক কাঠা হয়ে এবার দুটো পদ্মফুল ফোটাবেন, এবং ঐতিহাসিক ভোটে বিশাল মার্জিনে ইতিহাস নির্মাণ করে মোদিজিকে তা উপহার দেবেন ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। কারণ ত্রিপুরাবাসীকে মুক্তি দিয়েছেন বামফ্রন্টের এই 35 বছরের অপশাসন থেকে সেই মোদিজি, এবং ত্রিপুরার সার্বিক ডেভেলপমেন্ট, অনেক কিছু তো বলা সম্ভব হয়নি, একেবারে ট্যুরিজম থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় আসুন, কালচারাল ডেভেলপমেন্ট, ট্যুরিজম ডেভেলপমেন্ট, সমস্ত জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মেডিকেল কলেজ থেকে শুরু করে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে, ল কলেজ থেকে শুরু করে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, সমস্ত কিছু যেভাবে ত্রিপুরায় চলছে, শিক্ষা, স্বাস্থ্য, কিংবা অন্যান্য ইনোভেটিভনেস, ইনফ্রাস্ট্রাকচার, সব দিক থেকে মানুষ তার সুফল পাচ্ছেন। এবং সেই নিরিখেই দুটো কেন্দ্রে ব্যাপক ভোটে পদ্মফুলে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করবেন, সেটা আমরা নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ সুব্রত বাবু, আজ অনেক কিছু আপনি জানালেন আমাদের। দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম এতক্ষণ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তীর সাথে। আমরা জানার চেষ্টা করছিলাম শাসক দল বিজেপির কি ধরনের নির্বাচনী কৌশল রয়েছে, এবং কেন মানুষ বা রাজ্যের জনগণ রাজ্যের দুটো লোকসভা আসনে বিজেপিকে বেছে নেবেন। সুব্রতবাবু যেটা বললেন সেটা আপনারা শুনলেন। তবে নিউজ ভ্যানগার্ড শুধু শাসক দল নয়, বিভিন্ন দলের
যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা আবারও কিন্তু বিজেপির নেতৃত্ব বলুন, কংগ্রেস বলুন, তিপ্রামথা বলুন কিংবা বামফ্রন্ট বলুন, সবার সাথে আমরা কথা বলবো এবং নির্বাচনের আগে আমরা বোঝার চেষ্টা করব রাজ্য রাজনীতি কোন দিকে। যদিও জাতীয় রাজনীতির উপর, জাতীয় রাজনীতির নিরিখে লোকসভা নির্বাচন হয়, কিন্তু তাতেও রাজ্যের যে ব্যাপারগুলো, রাজ্যের যে ইস্যুগুলো, তাও কিন্তু ভোটারদের মাথায় থাকে। তার জন্য কোথায় কি হচ্ছে, কি হচ্ছে না, কেন হচ্ছে, সেই সব দিকে নজর রাখছি আমরা। আপনারা নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।